মুম্বাইয়ের অন্ধেরি এলাকায় সেই অমানিসার রাতে বর্ষার বৃষ্টি যেন আকাশের সমস্ত ক্রোধকে একসাথে ঢেলে দিয়েছিল, কোনো মহাপ্রলয়ের চেয়ে কম নয়। মনে হচ্ছিল যেন আকাশ নিজেও সেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ওপর আপতিত ভয়াবহ বিপর্যয়ের জন্য শোকার্ত হয়ে অশ্রু ঝরাচ্ছিল। বাইরে মেঘের গর্জন বজ্রনাদের মতো ফেটে পড়ছিল অবিরাম, কিন্তু শর্মানিবাসের চার দেওয়ালের ভিতরে যে ঝড় উঠেছিল তার তীব্রতা এবং ধ্বংসলীলা মেঘের সেই গর্জনকেও অনেকখানি ছাপিয়ে গিয়েছিল। পরিবারের কর্তা অরুণ শর্মার কাঁপতে থাকা হাতে ধরা ছিল একটি সাধারণ কাগজের টুকরো, যা শুধুমাত্র একটি মেডিকেল রিপোর্ট ছিল না, বরং তার দীর্ঘ বছরের অর্জিত সম্মান এবং সামাজিক প্রতিপত্তির জন্য একটি মৃত্যু সনদের মতোই ছিল। তার মুখমণ্ডলে রাগের লালচে আভা মিশে গিয়েছিল অবিশ্বাসের সঙ্গে, যেন তিনি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে ব্যর্থ চেষ্টা করছিলেন। সামনে দাঁড়িয়ে থাকা তার ২৩ বছরের যুবতী কন্যা নয়না শর্মা, যার মাথা নত হয়েছিল এবং পুরো শরীর ভয়ের আতঙ্কে থরথর করে কাঁপছিল। সে তার বাবার সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে মুখ তুলতে পারছিল না, যিনি এখন তাকে আর নিজের আদরের মেয়ে হিসেবে নয়, বরং পুরো বংশের ওপর লেগে যাওয়া এক গভীর কলঙ্কের প্রতীক হিসেবে দেখছিলেন। ঘরের পরিবেশ এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়ির টিকটিক শব্দ যেন হাতুড়ির আঘাতের মতো অনুভূত হচ্ছিল। আর রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা মা মেঘা শর্মা নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। অরুণ শর্মা অবশেষে নিজের নীরবতা ভাঙলেন এবং সেই কাগজের টুকরোটি নয়নার মুখে ছুঁড়ে মারলেন, যা বাতাসে উড়তে উড়তে তার পায়ের কাছে গিয়ে পড়ল। তার কণ্ঠে এমন এক যন্ত্রণা ছিল যা চিৎকারের চেয়েও বেশি গভীর ছিল। তিনি জিজ্ঞেস করলেন যে এই দিনের জন্যই কি তিনি তাকে লেখাপড়া শিখিয়েছিলেন এবং এত স্বাধীনতা দিয়েছিলেন। তার প্রতিটি শব্দ নয়নার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল, কারণ সে জানত যে আজ তার কোনো সাফাই, কোনো যুক্তি সেই সামাজিক কাঠামোকে ভাঙতে পারবে না, যার মধ্যে তার বাবা মা এবং তাদের পুরো বংশ আটকে আছে। সে গর্ভবতী ছিল, এবং একজন অবিবাহিত মেয়ের গর্ভবতী হওয়া এই সমাজের চোখে কোনো অপরাধের চেয়ে কম ছিল না। মেঘা শর্মা, যিনি সবসময় নিজের মেয়ে এবং স্বামীর মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতেন, আজ নিজেকে অসহায় এবং প্রতারিত বলে অনুভব করছিলেন। তিনি এগিয়ে গেলেন এবং নয়নার কাঁধ ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলেন যে আসলে সে কে, যে তার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে এবং তাদের আঙিনার পবিত্রতা নষ্ট করে দিয়েছে। মায়ের স্পর্শে আজ বাৎসল্য ছিল না, বরং এক হতাশা ছিল। তিনি বারবার জিজ্ঞেস করছিলেন যে ওই ছেলেটার নাম কি, যাতে হয়তো তারা এই পরিস্থিতির কোনো সামাজিক সমাধান বের করতে পারেন। কিন্তু নয়নার ঠোঁট সেলাই করা ছিল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। সে কিভাবে বলতো যে সে কোনো সাধারণ ছেলে ছিল না, বরং সে ছিল বিবেক রায়চৌধুরী, দেশের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যগুলোর একটির উত্তরাধিকারী, যার সাথে তার সম্পর্ক একটি দুর্ঘটনা এবং ভাগ্যের খেলা ছিল, কোনো পরিকল্পিত প্রেমের গল্প ছিল না। নয়নার নীরবতা তার বাবার রাগে ঘি ঢালার কাজ করছিল, কারণ অরুণ শর্মার কাছে এই নীরবতা তার অধিকার এবং লালন পালনের অপমান ছিল। তিনি ঘরের পুরনো সিন্দুক থেকে নিজের মেয়ের কিছু জামাকাপড় বের করলেন এবং সেগুলোকে এলোমেলোভাবে একটি পুরনো ব্যাগে ভরতে লাগলেন। তার প্রতিটি নড়াচড়া এটাই বলে দিচ্ছিল যে এখন এই বাড়িতে দয়া এবং ক্ষমার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই। তিনি চিৎকার করছিলেন যে এই পাড়ায় যেখানে সবাই সবাইকে চেনে, কাল সকালে তিনি লোকদের কি মুখ দেখাবেন। সমাজের ভয়, লোকেরা কি বলবে, এর সেই অদৃশ্য রাক্ষস যা ভারতীয় মধ্যবিত্তের প্রতিটি নিঃশ্বাসে পাহারা দেয়, আজ পিতার বাৎসল্যের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। তার কাছে নিজের মেয়ের জীবন এবং সুরক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল তার সেই মিথ্যা প্রতিপত্তি, যা তিনি তিল তিল করে গড়ে তুলেছিলেন। নয়না নিজের বাবার পা ধরার চেষ্টা করল, সে কাকতি মিনতি করল যেন তাকে বাড়ি থেকে বের না করে দেওয়া হয়। এই ঝড়ের রাতে সে কোথায় যাবে? কিন্তু অরুণ শর্মা তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। তিনি বললেন যে মুহূর্তে সে নিজের মর্যাদা লঙ্ঘন করেছিল, সেই মুহূর্তেই সে তাদের জন্য মরে গিয়েছিল, এবং এখন তারা একটি জ্যান্ত লাশকে নিজেদের বাড়িতে রেখে নিজেদের অবশিষ্ট সম্মান মাটিতে মিশতে দেবেন না। তার হৃদয়ে পাথরের হয়ে গিয়েছিল, কারণ তার মাথায় কেবল এটাই চলছিল যে যদি এই কথা বাইরে বেরোয় তবে তার অন্য মেয়ের বিয়ে কিভাবে হবে, সমাজে তাদের একঘরে করে দেওয়া হবে। এটা সেই মুহূর্ত ছিল যখন পিতৃতন্ত্র এবং রক্ষণশীল ঐতিহ্যগুলো একজন পিতাকে বিচারক এবং জল্লাদ উভয়ই বানিয়ে দিয়েছিল, এবং নিজেরই সন্তানের প্রতি তার মমতার গলা টিপে ধরেছিল। বৃষ্টি আরও প্রবল হয়ে গিয়েছিল
এবং বিদ্যুতের চমকানিতে ঘরের ভিতরে মাঝে মাঝেই ভয়ঙ্কর আলো ছড়িয়ে পড়ছিল, যার ফলে সবার চেহারায় আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। মেঘা শর্মা কাঁদতে কাঁদতে নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি আটকানোর চেষ্টা করলেন, কিন্তু অরুণ তাকেও সতর্ক করে দিলেন যে যদি তিনি আজ মমতা দেখান তবে তিনিও এই বাড়ি থেকে চলে যেতে পারেন। এই হুমকি মেঘাকে চুপ করানোর জন্য যথেষ্ট ছিল, কারণ একজন ভারতীয় স্ত্রীর জন্য স্বামীর বাড়িই তার একমাত্র আশ্রয় হয়ে থাকে, এবং তিনি নিজের মমতার বলি দিয়েও নিজের সংসার বাঁচাতে বাধ্য ছিলেন। এই দৃশ্যটি সেই অসহায়তার প্রতীক ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই সমাজের নারীদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে, যেখানে তাদেরকে প্রতিবারই কোনো না কোনো রূপে পুরুষের সিদ্ধান্তের সামনে মাথা নত করতেই হয়। অরুণ শর্মা নয়নার হাত ধরলেন এবং তাকে দরজার দিকে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন, যেন কেউ কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। নয়নার পায়ে চপ্পলও ছিল না। সে বারবার বাবা বাবা বলে ডাকছিল, কিন্তু সেই ডাকের তার ওপর কোনো প্রভাব পড়ছিল না। প্রতিবেশীদের দরজার পেছনে হয়তো কান পাতা ছিল, চাপা ফিসফাস শুরু হয়ে গিয়েছিল, এবং এটাই অরুণ শর্মার সবচেয়ে বড় ভয় ছিল। তিনি প্রধান দরজা খুললেন এবং সামনে মুষলধারে বৃষ্টির এক দেওয়াল দাঁড়িয়েছিল। ঠান্ডা হাওয়ার ঝাপটা ভিতরে আসলো এবং ঘরের গরম বাতাসকে চিড়ে দিয়ে বেরিয়ে গেল। এক মুহূর্তের দ্বিধা ছাড়াই তিনি নিজের মেয়েকে সেই অন্ধকার আর বৃষ্টির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং তার পেছনে তার ব্যাগ ছুড়ে দিলেন। দরজাটা একটা জোরালো শব্দের সাথে বন্ধ হল এবং সেই শব্দ নয়না ও তার পরিবারের মাঝের সমস্ত সম্পর্ক চিরকালের জন্য ভেঙে দিল। সে বৃষ্টিতে কাদার মধ্যে পড়ে গিয়েছিল, তার শরীর ঠান্ডা জলে ভিজে গিয়েছিল, কিন্তু তার ভিতরের আগুন তাকে জ্বালিয়ে দিচ্ছিল। সে উঠে দরজায় ধাক্কা মারল, কাঁদল, চিৎকার করল, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। কেবল খিল লাগানোর খটখট শব্দ শোনা গেল, যা এই কথার সংকেত ছিল যে এখন এই দরজা তার জন্য আর কখনো খুলবে না। ওটা সেই দোরগোড়াই ছিল যেখানে সে নিজের শৈশব কাটিয়েছিল, যেখানে সে হাঁটতে শিখেছিল, কিন্তু আজ সেই দোরগোড়াই তাকে একজন অপরিচিতের মতো প্রত্যাখ্যান করেছিল। বৃষ্টির ফোঁটা তার কান্নার জলের সাথে মিশে যাচ্ছিল, এবং সে বুঝতে পারছিল না যে তার অপরাধ এতটাই বড় ছিল যে তাকে নিজের অস্তিত্ব থেকেই বেদখল করে দেওয়া হলো। রাস্তায় নিস্তব্ধতা ছিল, কেবল বৃষ্টি আর দূরে কোথাও কুকুরের ডাকার আওয়াজ আসছিল। আর নয়না একা দাঁড়িয়েছিল, পুরোপুরি অনিরাপদ এবং অসহায় অবস্থায়। তার হাত অজান্তেই নিজের পেটের উপর চলে গেল, যেখানে এক ছোট্ট প্রাণ বেড়ে উঠছিল। সেই প্রাণ যাই পুরো ধ্বংসলীলার কেন্দ্রবিন্দু ছিল, তবুও পুরোপুরি নির্দোষ ছিল। তার হঠাৎ নিজের পরিস্থিতির কথা উপলব্ধি হল যে এখন সে কেবল নিজের জন্য দায়ী নয়, বরং সেই অনাগত সন্তানের জন্যও দায়ী, যাকে এখনও পৃথিবীতে আসতে হবে। এই চিন্তা আসতেই তার ভিতরে এক অদ্ভুত শক্তির সঞ্চার হল। হয়তো এটা সেই মাতৃসুলভ শক্তিই ছিল যা প্রকৃতি প্রত্যেক সেই নারীকে দেয় যে নিজের সন্তানকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত থাকে। সে শেষবারের মতো নিজের বাড়ির বন্ধ জানালার দিকে তাকালো, যেখানে অন্ধকার ছেয়েছিল, এবং তারপর সে উল্টো পায়ে সেই গলি থেকে বেরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। মুম্বাইয়ের রাস্তা, যা দিনের বেলা লক্ষ লক্ষ মানুষে ভরা থাকে, রাতের এই প্রহরে কোনো ভয়ঙ্কর জঙ্গলের মতো মনে হচ্ছিল। রাস্তার আলোর হলুদ আলো বৃষ্টির তোড়ে ঝাপসা হয়ে গিয়েছিল, এবং প্রতিটি ছায়ায় একটি বিপদ লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। নয়নার শরীর ঠান্ডায় জুমে যাচ্ছিল, কিন্তু তার পা থামল না। সে জানত যে যদি সে এখানে থামে তবে হয়তো সে সকালের সূর্য দেখতে পাবে না। তার মাথা শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু তার পা স্বয়ংক্রিয়ভাবে তাকে মূল রাস্তার দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে হয়তো সে কোনো আশ্রয় পেতে পারে। তার মনে বিবেকের কথা আসলো, কিন্তু সে তা ঝেড়ে ফেলল, কারণ তার মনে হতো যে ব্যক্তি সেই রাতের পর ঘুরে তাকায়নি সে তার এই অবস্থার ওপর আর কি দয়া করবে। সে নিজের লড়াই নিজে লড়ার জন্য বেরিয়েছিল, যদিও সে জানত না যে তার গন্তব্য কোথায়। চলতে চলতে তার মনে হল যে তার শক্তি শেষ হয়ে আসছে। মাথা ঘুরছিল এবং চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে ভেজা শাড়িতে জড়ানো অবস্থায় এক হাতে ব্যাগ এবং অন্য হাত দিয়ে নিজের পেটকে ধরে সমাজের নিষ্ঠুরতার এক জ্যান্ত উদাহরণ হয়ে রাস্তার ধার দিয়ে চলছিল। গাড়িগুলো কাদা ছিটকে দ্রুত পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ সেই একাকী মেয়েটিকে থেমে দেখার কষ্টটুকুও করল না। এটাই তো ছিল এই মহানগরের আসল চেহারা,
যেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে কিন্তু প্রত্যেকেই নিজের নিজের জগতে এতটাই মগ্ন যে রাস্তায় মরণাপন্ন মানুষের চিৎকারও তারা শুনতে পায় না। নয়না এখন এটা অনুভব করছিল যে দুনিয়ার চোখে একজন একাকী গর্ভবতী এবং গৃহহীন মেয়ের দাম রাস্তার পাথরের চেয়ে বেশি কিছু নয়। তার চেতনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। ক্ষুধা এবং ক্লান্তি তার শরীরকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, কিন্তু তার আত্মা এখনও সংগ্রাম করছিল। তার মনে পড়ল যে কাছেই একটি হনুমান মন্দির আছে, যেখানে সে প্রায়ই নিজের মায়ের সাথে যেত। হয়তো ভগবানের ঘরে সে সেই আশ্রয় পেয়ে যাবে যা মানুষের ঘর তাকে দিতে অস্বীকার করেছিল। সে হোঁচট খেতে খেতে সেই দিকে এগোল, যেখানে মন্দিরের ঘণ্টার মৃদু আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। এটা কেবল একটি ধর্মীয় বিশ্বাস ছিল না, বরং একজন ডুবন্ত মানুষের কাছে খড়কুটোর আশ্রয় ছিল। সে জানত না যে নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু সে এটা অবশ্যই জানত যে তার সফর এখনও শেষ হয়নি, বরং হয়তো এটা তার অগ্নি পরীক্ষার কেবল শুরু মাত্র ছিল। মুম্বাইয়ের সেই কালো রাতে হনুমান বাপ্পার সেই ছোট্ট মন্দিরটি নয়নার জন্য একমাত্র আশ্রয়স্থল হিসেবে বেঁচেছিল। মন্দিরের সিঁড়িতে বসে সে ঠান্ডায় কাঁপছিল, তার ভেজা শরীর কাঁপছিল, কিন্তু তার অন্তরাত্মা সেই পাথরের মূর্তির দিকে তাকিয়েছিল, যেন জিজ্ঞেস করছিল যে তার ভাগ্যে এ কেমন খেলা লেখা আছে। মন্দিরের ঘণ্টার আওয়াজ এখন শান্ত হয়ে গিয়েছিল এবং কেবল বৃষ্টির রিমঝিম শব্দ অবশিষ্ট ছিল, যা টিনের ছাদের ওপর পড়ছিল। সে নিজের ভেজা শাড়ি নিংড়ানোর এক ব্যর্থ চেষ্টা করছিল। অন্যদিকে তার মন ৩ মাস আগের সেই স্মৃতিগুলোতে ডুব দিচ্ছিল, যা আজ তাকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছিল। সেই অতীত, যা একটি সোনালি স্বপ্নের মতো শুরু হয়েছিল, এখন এক ভয়ঙ্কর বাস্তবতা হয়ে তাকে তাড়া করছিল। তার স্মৃতি তাকে উদয়পুরের সেই রাজকীয় মহল এবং মরুভূমির হাওয়ার দিকে নিয়ে গেল, যেখানে সে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের একজন সাধারণ ইন্টার্ন হয়ে গিয়েছিল। ওটা তার প্রথম বড় বিজনেস ট্রিপ ছিল, আর বিবেক রায়চৌধুরীর মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সাথে কাজ করা যে কোনো সাধারণ মেয়ের জন্যই নার্ভাস হওয়ার কারণ ছিল। বিবেক, যিনি নিজের কাজে কড়া এবং আচরণে অত্যন্ত রাশভারী ছিলেন, নয়নার কাছে এক রহস্য ছিলেন। সেই ট্রিপ চলাকালীন একদিন হঠাৎ আবহাওয়া বদলে গেল এবং ভয়ঙ্কর ঝড় তুফান তাদের গাড়িবহরকে একটি নির্জন হাভেলিতে থামতে বাধ্য করল। সেই রাত সাধারণ ছিল না, কারণ প্রকৃতির প্রকোপ তাদের দুজনকেই বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, এবং এটাই সেই মুহূর্ত ছিল যখন নিয়তি নিজের ঘুঁটি চেলেছিল। হাভেলিতে বিদ্যুৎ ছিল না, এবং বাইরে তুফানের শব্দ কোনো যুদ্ধের দামামার মতো লাগছিল। বিবেকের প্রবল জ্বর এসে গিয়েছিল। হয়তো সারাদিনের ক্লান্তি আর আবহাওয়ার বিরূপতা তার মজবুত শরীরকেও ভেঙে দিয়েছিল। নয়না, যার মধ্যে সেবার সংস্কার কানায় কানায় পূর্ণ ছিল, সে তাকে ওই অবস্থায় একা ফেলে যেতে পারল না। সে সারা রাত তার মাথায় জলপট্টি দিল, ভেষজ পাতার কাঁধ বানালো এবং একজন মায়ের মতো তার যত্ন নিল। বিবেক, যিনি সবসময় একটি লোহার দেওয়ালের পেছনে থাকতেন, জ্বরের সেই প্রলাপের মধ্যে অত্যন্ত দুর্বল এবং মানবিক দেখাচ্ছিলেন। সেই রাতে অসুস্থতার সেই বেহুশি এবং সেবার সেই নৈকট্য মালিক এবং কর্মচারীর মাঝের সেই রেখা মুছে দিয়েছিল, যা সমাজ টেনে রেখেছিল। সেটা এক মুহূর্তের ভুল ছিল নাকি অনুভূতির জোয়ার, নয়না আজ পর্যন্ত বুঝতে পারেনি। জ্বরের উত্তাপ এবং বাইরের ঠান্ডার মাঝে যখন বিবেক অজান্তেই তার হাত ধরে নিয়েছিল, তখন নয়না নিজেকে আটকাতে পারল না। সেটা এমন এক মুহূর্ত ছিল যখন দুজন একাকী মানুষ নিজেদের গণ্ডি ভুলে এক হয়ে গিয়েছিল। সেখানে না তো কোনো প্রতিশ্রুতি ছিল, না ভবিষ্যতের কোনো পরিকল্পনা, শুধু একে অপরের অস্তিত্বে হারিয়ে যাওয়ার এক অব্যক্ত চাওয়া ছিল। কিন্তু যেই সকালের প্রথম কিরণ সেই হাভেলির জানালা দিয়ে ভিতরে আসলো, বাস্তবতার জ্ঞান হতেই নয়নার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার নিজের মর্যাদা, নিজের সংস্কার এবং নিজের মর্যাদার কথা মনে পড়ল, যা তাকে বিবেক রায়চৌধুরীর দুনিয়ায় কখনো গ্রহণযোগ্য করে তুলতে পারবে না। লজ্জা এবং আত্মগ্লানি তাকে এতটাই ঘিরে ধরেছিল যে সে বিবেকের জেগে ওঠার অপেক্ষাও করতে পারল না। তার মনে হলো যে বিবেক হয়তো তাকে একজন সুবিধাবাদী মেয়ে মনে করবেন, যে তার দুর্বলতার সুযোগ নিয়েছে। তাই সে একজন চোরের মতো সেখান থেকে পালিয়ে গিয়েছিল, কোনো চিঠি না রেখে, কোনো ব্যাখ্যা না দিয়ে। মুম্বাই ফিরে সে সাথে সাথে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিল এবং নিজের ফোন নম্বর বদলে নিয়েছিল, এটা ভেবে যে সে সেই অধ্যায়ে চিরকালের জন্য বন্ধ করে দেবে। কিন্তু সে জানত না যে অতীতের সেই একটি মুহূর্ত তার গর্ভে একটি নতুন জীবনের রূপে আকার নিচ্ছে।
আজ মন্দিরের সিঁড়িতে বসে সে ভাবছিল যে সেই রাতের তার সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি তার থেকে গিয়ে পরিস্থিতির মোকাবিলা করা উচিত ছিল। সকাল হয়ে গিয়েছিল, বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু আকাশে এখনো কালো মেঘ ছেয়েছিল, ঠিক যেমনটা নয়নার জীবনে ছিল। মন্দিরের পূজারী যখন সকালে দরজা খুললেন, তখন সিঁড়িতে বসে থাকা এই বিহাল মেয়েটিকে দেখে তার দয়া হল এবং তিনি তাকে প্রসাদ হিসেবে সামান্য ফল এবং জল দিলেন। নয়না কৃতজ্ঞতার সাথে সেই প্রসাদ গ্রহণ করল, নিজের ক্ষুধার জন্য নয়, বরং সেই ছোট্ট প্রাণের জন্য যা তার ভিতরে বেড়ে উঠছিল। তার কাছে এখন যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, পকেটে কানা কড়িও ছিল না, এবং এমন কোনো মুখও মনে পড়ছিল না যার কাছে সে সাহায্য চাইতে পারে। মুম্বাইয়ের রাস্তা এখন জেগে উঠছিল এবং জীবনের ইঁদুর দৌড় শুরু হয়ে গিয়েছিল, যেখানে নয়নার মতো যে কোনো থেমে থাকা মানুষ পিষ্ট হয়ে যায়। সে হাঁটতে শুরু করল, কোনো গন্তব্য ছাড়াই, শুধু এই আশায় যে হাঁটতে থাকলে হয়তো কোনো পথ বেরিয়ে আসবে। তার পা ফুলে গিয়েছিল এবং ভেজা কাপড়ে তার ঠান্ডা লাগছিল, কিন্তু সে থামতে পারছিল না। মুম্বাইয়ের ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের আওয়াজ, যানবাহনের শব্দ এবং মানুষের ধাক্কাধাক্কি তাকে আরও বেশি একাকী অনুভব করাচ্ছিল। সে অন্ধেরি থেকে বেরিয়ে অজান্তেই শহরের দিকে এগোতে থাকল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছিল। তার মনে নিজের বাবা মায়ের কটু কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, যারা তাকে বাড়ি থেকে বের করার সময় বলেছিল যে সে তাদের জন্য মরে গেছে। এই চিন্তা তাকে বারবার ভিতর থেকে ভেঙে দিচ্ছিল যে সমাজের চোখে একটি অনাগত সন্তানের মূল্য তার বাবা মায়ের ভালোবাসার চেয়ে বেশি ভারী ছিল। চলতে চলতে দুপুর হয়ে গেল এবং সূর্য মেঘের আড়াল থেকেও নিজের তেজ দেখাতে শুরু করেছিল। নয়নার চোখের সামনে এখন অন্ধকার নামতে শুরু করেছিল, দুর্বলতা তার রন্ধ্রে রন্ধ্রে বসে গিয়েছিল। সে যে এলাকায় পৌঁছে গিয়েছিল সেখানে উঁচু উঁচু ইমারত আকাশ ছুঁচ্ছিল, কাঁচের দেওয়ালগুলো চকচক করছিল এবং দামি গাড়িগুলো রাস্তায় ছুটছিল। এটা মুম্বাইয়ের সেই অংশ ছিল যেখানে ধন দৌলত আর ক্ষমতার বাস ছিল, যা তার নিজের দুনিয়া থেকে যোজন দূরে ছিল। সে টেরও পেল না যে তার পা তাকে বান্দ্রার সেই বিজনেস ডিস্ট্রিক্টের দিকে নিয়ে এসেছে যেখানে দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সদর দপ্তর অবস্থিত ছিল। নিয়তি হয়তো তার সাথে নিষ্ঠুর রসিকতা করছিল, অথবা এটা বিধাতার বিধান ছিল যা তাকে সেই জায়গাতেই নিয়ে আসলো যেখান থেকে সে পালাচ্ছিল। হঠাৎ তার নজর একটি বিশাল আকাশচুম্বী ইমারতের ওপর পড়ল, যার মূল ফটকে বড় বড় অক্ষরে লেখা ছিল রায় চৌধুরী টাওয়ার। সেই নামটা পড়তেই নয়নার হৃদস্পন্দন যেন থেমে গেল। এটাই সেই জায়গা ছিল যেখানে সে কাজ করেছিল। এটা সেই মানুষেরই সাম্রাজ্য ছিল যার অংশ তার ভিতরে বেড়ে উঠছিল। সে সেখান থেকে পালাতে চাইছিল, নিজের পরিচয় লুকাতে চাইছিল, কিন্তু তার শরীর এখন তার মস্তিষ্কের আদেশ মানতে অস্বীকার করছিল। ক্ষুধা, তৃষ্ণা এবং মানসিক চাপ তাকে পুরোপুরি নিংড়ে নিয়েছিল। তার মনে হলো যেন দুনিয়া গোল ঘুরছে, ইমারতগুলো তার ওপর পড়তে চলেছে এবং রাস্তার আওয়াজগুলো এক অদ্ভুত কোলাহলে বদলে গেছে। সে টলটলে টলটলে রায়চৌধুরী টাওয়ারের বিশাল গেটের কাছে পৌঁছাল। সেখানে মোতায়েন নিরাপত্তারক্ষীরা, যারা নিজেদের করকরে উর্দি পরে প্রস্তুত ছিল, তারা একটি নোংরা, জীর্ণ এবং অসুস্থ দেখতে মেয়েকে তাদের দিকে আসতে দেখল। এর আগেই যে তারা তাকে আটকাবে বা সেখান থেকে সরিয়ে দেবে, নয়নার চোখের সামনে সম্পূর্ণ অন্ধকার নেমে আসলো। তার শুধু এতটুকু মনে ছিল যে সে মাটির দিকে পড়ে যাচ্ছে এবং তার কানে আসা শেষ আওয়াজটি ছিল কোনো গাড়ির কোষে ব্রেক কষার। সে ঠিক সেই সাম্রাজ্যের দোরগোড়াতেই পড়েছিল যেখান থেকে সে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল। এটা কোনো কাকতলীয় ঘটনা ছিল না, এটা কর্মের সেই চক্র ছিল যাকে পূর্ণ হতেই হতো এবং যা তাকে ফিরিয়ে এনে সেখানেই আছড়ে ফেলল যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। গেটে হট্টগোল পড়ে গেল, গার্ডরা ছুটে আসলো, কিন্তু কেউ তাকে ছোঁয়ার সাহস পাচ্ছিল না, এটা ভেবে যে হয়তো এটা কোনো বিপদের কারণ হতে পারে। সে সেখানেই বেহুশ পড়েছিল। তার ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা আকাশের দিকে ছিল এবং চুল রাস্তায় ছড়িয়ে পড়েছিল। সেই বিশাল কর্পোরেট জগতের চাকচিক্যের সামনে তার সেই নিস্তেজ দেহ এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। তখনই একটি কালো বিলাসবহুল গাড়ি, যা সবেমাত্র গেট থেকে বাইরে বেরোচ্ছিল, হঠাৎ থেমে গেল। গাড়ির পেছনের দরজা খুলল এবং একটি দামি কালো জুতো রাস্তায় পড়ল। পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল, কারণ প্রত্যেকেই জানত যে ওই গাড়িতে কে আছে।
বিবেক রায়চৌধুরী ছিলেন, যিনি নিজের একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য বেরোচ্ছিলেন, কিন্তু নিয়তি তার মিটিং অন্য কোনো শক্তির সাথেই স্থির করে রেখেছিল। বিবেক নিজের গাড়ি থেকে বাইরে পা রাখলেন। তার চেহারায় সেই সবসময়ের গাম্ভীর্য এবং কঠোরতা ছিল। তিনি ভিড় দেখলেন এবং নিজের ভ্রু কোঁচকালেন, এটা জানার জন্য যে তার রাস্তায় কিসের বাধা। গার্ডরা সাথে সাথে সোজা হয়ে গেল এবং ভয় পেয়ে রাস্তা তৈরি করতে লাগল। বিবেক এগিয়ে গিয়ে দেখলেন যে মাটিতে কোনো মেয়ে পড়ে আছে। প্রথমে তার মনে হল যে হয়তো কোনো ভিখারি হবে, কিন্তু যখন তার নজর তার চেহারার ওপর পড়ল তখন তিনি এক জোরদার ধাক্কা খেলেন। সেই চেহারা যা গত ৩ মাস ধরে তার স্বপ্নে এবং তার একাকিত্বে ছেয়েছিল, আজ এই অবস্থায় তার পায়ের কাছে পড়েছিল। নয়না, সেই নামটা তার মাথায় বিদ্যুতের মতো ঝলছে উঠল। বিবেকের হৃদয়, যা সবসময় পাথরের মতো শক্ত বলে মানা হতো, এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সে নয়না শর্মা, সেই আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে যে কিছু না বলেই তার জীবন থেকে গায়েব হয়ে গিয়েছিল। তার অবস্থা দেখে বিবেকের ভিতরের রাগ এবং প্রশ্ন সব কোথায় যেন গায়েব হয়ে গেল এবং সেগুলোর জায়গা এক অদ্ভুত দুশ্চিন্তা নিয়ে নিল। তিনি দেখলেন যে নয়নার কাপড় নোংরা, তাকে দুর্বল দেখাচ্ছে এবং সে পুরোপুরি অসহায়। এই সেই নয়না ছিল না যাকে তিনি চিনতেন, এ অন্য কেউই ছিল যাকে হয়তো সময় আর পরিস্থিতি ভেঙে দিয়েছিল। তিনি সাথে সাথে নিজের গার্ডকে ইশারা করলেন এবং চিৎকার করে উঠলেন, অ্যাম্বুলেন্স! না, গাড়ি বের করো, জলদি! সেখানে উপস্থিত প্রত্যেক কর্মচারী অবাক ছিল যে তাদের পাথর হৃদয়ের বস রাস্তায় পড়ে থাকা একজন সাধারণ মেয়ের জন্য এতটা চিন্তিত কেন হচ্ছেন। বিবেক নিজে ঝুঁকে নয়নাকে নিজের কোলে তুলে নিলেন। তার এই পরোয়া ছিল না যে তার দামি স্যুটে ধুলো বা কাদা লেগে যাবে। তার বাহুতে নয়নার প্রাণহীন শরীর ফুলের মতো হালকা মনে হচ্ছিল এবং তিনি অনুভব করলেন যে তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সেই স্পর্শ তাকে আবারও সেই ঝড়ের রাতের কথা মনে করিয়ে দিল, কিন্তু এবার ভূমিকা পাল্টে গিয়েছিল। সেই রাতে নয়না তাকে বাঁচিয়েছিল, আর আজ নিয়তি বিবেককে তাকে বাঁচানোর সুযোগ দিয়েছিল। তিনি তাকে নিজের গাড়ির পেছনের সিটে শুইয়ে দিলেন এবং ড্রাইভারকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালের দিকে যাওয়ার নির্দেশ দিলেন। গাড়ি তীব্র গতিতে মুম্বাইয়ের রাস্তায় ছুটতে লাগল এবং বিবেকের নজর নয়নার চেহারা থেকে সরছিল না। তার মনে হাজারো প্রশ্ন উঠছিল। সে এখানে কেন এসেছিল? তার এই অবস্থা কিভাবে হলো? সে গায়েব কেন হয়ে গিয়েছিল? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তিনি তখনই পেতে পারতেন যখন নয়নার জ্ঞান ফিরবে। তিনি ধীরে করে তার হাত নিজের হাতে নিলেন, সেই হাত যা ঠান্ডা পড়ে গিয়েছিল, এবং সেটাকে নিজের 2 হাতের তালুর মাঝে ঘষতে লাগলেন। তিনি জানতেন না যে আগামী কয়েক ঘন্টার মধ্যে তিনি যে খবরটি পেতে চলেছেন তা কেবল তার জীবনকে নয়, বরং তার পুরো পরিবার এবং অস্তিত্বকে নাড়িয়ে রেখে দেবে। তার এখনও এই কথার তিলমাত্র ধারণা ছিল না যে তিনি কেবল একজন পুরনো পরিচিতাকেই বাঁচাচ্ছেন না, বরং তিনি নিজেরই রক্ত, নিজেরই বংশকে রক্ষা করছেন। শহরের সবচেয়ে স্বনামধন্য বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে সেই দুপুরে এক অদ্ভুত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বিবেক রায়চৌধুরী, যিনি সাধারণত বোর্ডরুমের শীতাতপ নিয়ন্ত্রিত দেওয়াল আর ব্যবসায়িক চুক্তির মাঝেই চোখে পড়তেন, আজ নিজের বাহুতে একজন জ্ঞানহীন মেয়েকে তুলে নিয়ে করিডর দিয়ে দৌড়াচ্ছিলেন। তার দামি স্যুট কাদা আর বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছিল, কপালে ঘামের বিন্দু চিকচিক করছিল, এবং তার চোখে এমন এক ভয় ছিল যা তার কর্মচারীরা আগে কখনো দেখেনি। হাসপাতালের পুরো স্টাফ যারা বিবেকের প্রতিপত্তি এবং প্রভাবের সাথে ভালোভাবেই পরিচিত ছিল, সাথে সাথে তৎপর হয়ে উঠল। স্ট্রেচার আনা হলো, ডাক্তার ছুটে আসলেন এবং নয়নাকে সাথে সাথে আইসিইউ এর দিকে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে বিবেককে বাইরেই থামিয়ে দেওয়া হলো। কাচের দরজার পেছনে অদৃশ্য হয়ে যাওয়া সেই মেয়েটির দিকে তাকিয়ে বিবেকের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, যেন কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস তার হাত থেকে ফসকে যাচ্ছে। প্রতীক্ষালয়ে গভীর নিস্তব্ধতা ছিল, কেবল বিবেকের ভারী পদচারণার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যা তিনি মানসিক চাপে এদিক ওদিক পায়চারা করে তৈরি করছিলেন। তার মন এখনও এই দৃশ্যকে মেনে নিতে পারছিল না যে নয়না, সেই মেয়ে যে একসময় তার কোম্পানির সবচেয়ে সম্ভাবনাময় এবং সুশৃঙ্খল কর্মচারী ছিল, আজ রাস্তায় বেওয়ারিশ অবস্থায় পাওয়া গেছে। 3 মাস আগে উদয়পুরের সেই রাতের পর থেকে সে গায়েব হয়ে গিয়েছিল এবং বিবেকও নিজের অহংকার আর ব্যস্ততার কারণে তাকে খোঁজার চেষ্টা করেননি। কিন্তু আজ যখন তিনি তাকে এই অবস্থায় ভিতরে দেখতে পেল, তো তার ভিতরের পুরুষসুলভ অহংকার চুরমার হয়ে গিয়েছিল। তিনি বারবার ঘড়ি দেখছিলেন, বয়ে যাওয়া প্রতিটি মুহূর্ত তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল।
তার কি কোনো গুরুতর রোগ হয়েছে নাকি কোনো দুর্ঘটনা? এমন সব প্রশ্নের ঝড় তার মাথায় ঘুরছিল। অনেকক্ষণ পর আইসিইউয়ের দরজা খুলল এবং প্রবীণ ডাক্তার বাইরে এলেন। তার মুখে এক গম্ভীর ভাব ছিল। বিবেক সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গেল। তার চোখে প্রশ্ন ভাসছিল। ডাক্তার একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন যে রোগীর অবস্থা স্থিতিশীল, কিন্তু শরীরে জলের তীব্র অভাব এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তিনি একটু থেমেই বিবেকের চোখের দিকে তাকালেন এবং এরপরে যে কথাটি বললেন তা বিবেকের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। ডাক্তার জানালেন যে নয়না গর্ভবতী এবং অপুষ্টির কারণে গর্ভস্থ শিশুর জীবনও বিপন্ন হতে পারে। গর্ভবতী শব্দটি বিবেকের কানে কোনো বিস্ফোরণের মতো বেজে উঠল। সময় যেন থমকে গিয়েছিল এবং হাসপাতালের কোলাহল তার জন্য একদম স্তব্ধ হয়ে গেল। বিবেক অসাড় হয়ে গেল। তার মস্তিষ্ক দ্রুত হিসাব করতে শুরু করল। গর্ভবতী, 3 মাস। এই সময়চক্র সরাসরি উদয়পুরের সেই ঝোড়ো রাতের দিকে ইঙ্গিত করছিল। সেই রাতের স্মৃতি যা তিনি তার অবচেতন মনের কোনো এক কোণে লুকিয়ে রেখেছিলেন তা এখন জোয়ারের মতো আছড়ে পড়ল। সেই ঝড়ের উত্তাপ, সেই ঝোড়ো বৃষ্টি এবং নয়নার সেই সমর্পণ যা সীমানাকে ঝাপসা করে দিয়েছিল। এর মানে পরিষ্কার ছিল, সেই বাচ্চা অন্য কারো নয়, বরং তারই নিজের অংশ ছিল। রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী, যে এক অবিবাহিতা মায়ের গর্ভে বেড়ে উঠছিল এবং যাকে সমাজ হয়তো প্রত্যাখ্যান করেছিল। বিবেক হঠাৎ বুঝতে পারল যে নয়না এই অবস্থা কেন হয়েছিল। সমাজের ভয়, বদনামের কলঙ্ক এবং একটি একা মেয়ের সংগ্রাম, এই সব তার চোখের সামনে একটি চলচ্চিত্রের মতো ঘুরে গেল। এক মুহূর্তের জন্য বিবেক ঘাবড়ে গেল। তিনি এমন এক পরিবার থেকে এসেছিলেন যেখানে মর্যাদা এবং প্রতিষ্ঠাই সবকিছু ছিল। তার দাদি রাজমাতা সাবিত্রী দেবী, যিনি ঐতিহ্যের প্রতি কঠোর ছিলেন, তিনি কি এই সত্য মেনে নেবেন, একটি অবৈধ সন্তান? কিন্তু তারপর তিনি কাঁচের দেওয়ালের ওপারে শুয়ে থাকা নয়নাকে দেখলেন। সে সেখানে একা ছিল, দুনিয়ার সাথে লড়তে লড়তে হেরে গিয়েছিল, কিন্তু তবুও সে সেই বাচ্চাটিকে নিজের ভিতরে বাঁচিয়ে রেখেছিল। বিবেক রায়চৌধুরীর জন্য এটি কেবল একটি জৈবিক সত্য ছিল না, বরং এটি তার কর্মের ফল ছিল। তিনি অনুভব করলেন যে তিনি নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। তিনি একজন রায়চৌধুরী, এবং রায়চৌধুরী কখনো নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যায় না, তার মূল্য যাই হোক না কেন। সেই মুহূর্তে তার ভিতরের সন্দেহ দূর হয়ে গেল এবং এক দৃঢ় সংকল্প জন্ম নিল। জ্ঞান ফেরার পর নলনা ধীরে ধীরে চোখ খুলল। সে তার চারপাশে সাদা দেওয়াল এবং মেশিনের বিপ বিপ শব্দ শুনতে পেল। বাতাসে ওষুধের গন্ধ ছিল, যা তাকে বলে দিচ্ছিল যে সে কোনো হাসপাতালে আছে। তার মাথা ভারী ছিল, কিন্তু জ্ঞান ফেরার সাথে সাথেই তার বাস্তবতার কথা মনে পড়ে গেল। তার মনে পড়ল কিভাবে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিভাবে সে রাস্তায় রাস্তায় ঘুরছিল। সে ঘাবড়ে গিয়ে নিজের পেটে হাত রাখল, এটি নিশ্চিত করার জন্য যে তার সন্তান নিরাপদ আছে। তখনই তার নজর ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা এক ছায়ার ওপর পড়ল। জানালা দিয়ে আসা আলোতে সেই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। বিবেককে দেখা মাত্রই নয়নার শরীরে বিদ্যুতের মতো কিছু একটা খেলে গেল। লজ্জা এবং ভয় তাকে ঘিরে ধরল। যে সেই রাতের পর আর পিছন ফিরে তাকে দেখেনি, সে আজ এখানে কি করছিল? নয়না ওঠার চেষ্টা করল, কিন্তু দুর্বলতার কারণে তার শরীর সঙ্গ দিচ্ছিল না। তার হাতে ড্রিপ লাগানো ছিল, যা সে টেনে খোলার চেষ্টা করতে লাগল। তার মনে হচ্ছিল যে সে এখানে থাকার যোগ্য নয়। সে বিবেকের সামনে নিজের বদনামের তামাশা বানাতে চাইছিল না। তার চোখ থেকে জল বইতে লাগল। সে বিড়বিড় করছিল যে তাকে যেতে হবে। সে চাইছিল না যে বিবেক তার গর্ভাবস্থার কথা জানতে পারুক। সে সেই দয়া বা ঘৃণার মুখোমুখি হতে পারত না যা এখন তার চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। সে সর্বশক্তি দিয়ে সূঁচটি বের করার চেষ্টা করল। এক ফোঁটা রক্ত বিছানার সাদা চাদরে পড়ে গেল, যা তার ব্যথার প্রতীক ছিল। তখনই একটি শক্ত হাত তার কবজি চেপে ধরল। বিবেক তাকে থামাল। তার ধরন শক্ত কিন্তু সুরক্ষিত ছিল। সে নয়নার চোখের দিকে তাকাল, যেখানে কেবল যন্ত্রণা এবং প্রত্যাখ্যানের ভয় ছিল। নয়না নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল যে তাকে যেতে দেওয়া হোক। সে এক অভাগী, তার নিজের বাবা মা তাকে ত্যাগ করেছে। সে তাদের জন্য সমস্যা ছাড়া আর কিছুই নয়। তার স্বর ভেঙে যাচ্ছিল।
প্রতিটি শব্দে সেই অপমান ফুটে উঠছিল যা সে গত ২৪ ঘণ্টায় সহ্য করেছিল। সে বলল যে সে জানে না সে এখানে কিভাবে এলো, কিন্তু সে তার অনুগ্রহ নিতে চায় না। সে নিজের সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে, যেখানে তার ছায়াও তাদের ওপর পড়বে না। বিবেক তার কবজি ছাড়ল না। সে শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল যে সে কোথাও যাচ্ছে না। নয়না প্রতিবাদ করল। সে বলল যে সমাজ তাকে বাঁচতে দেবে না এবং সে বিবেকের সম্মানে দাগ লাগাতে চায় না। কিন্তু বিবেক তার কথায় বাধা দিয়ে এমন একটি প্রশ্ন করল যার উত্তর তারা দুজনেই জানত, কিন্তু যাকে শব্দে প্রকাশ করা জরুরি ছিল। তিনি জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চা কার? নয়না চুপ হয়ে গেল। তার কান্না আরও বেড়ে গেল। সে মিথ্যে বলতে পারত না এবং সত্য বলার মতো সাহস তার ছিল না। ঘর একদম শান্ত হয়ে গেল। কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর ছিল, যা তাদের দুজনের মাঝের সেই অদৃশ্য বাঁধনকে আরও মজবুত করে দিয়েছিল। বিবেক একটি দীর্ঘশ্বাস নিল এবং এমন কথা বলল যা কোনো শপথের চেয়ে কম ছিল না। তিনি বললেন যে তার কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, কারণ তিনি জানেন যে এই বাচ্চা তার। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন যে এই বাচ্চা রায়চৌধুরী বংশের রক্ত এবং রায়চৌধুরী নিজের রক্ত কখনো রাস্তায় ফেলে দেয় না। নয়না চমকে গিয়ে তার থেকে তাকালো। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ইনি কি সেই অহংকারী বিবেক রায়চৌধুরী? বিবেকের চোখে আজ অহংকার নয়, বরং এক অদ্ভুত কোমলতা এবং দায়িত্বের অনুভূতি ছিল। তিনি বললেন যে আজ থেকে নয়নার দায়িত্ব তার এবং তিনি তাকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে যাবেন। নয়না ভয় পেয়ে বলল যে এটা অসম্ভব। তার পরিবার, তার দাদি এবং এই সমাজ কখনো তাকে মেনে নেবে না। এমন একটি মেয়েকে যে গর্ভবতী এবং যার কোনো নাম নেই, তাকে তারা তাদের প্রাসাদে কিভাবে জায়গা দেবে? সে হাত জোর করে মিনতি করল যে তারা যেন তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দেয়, কারণ সে আর অপমান সহ্য করতে পারবে না। সে জানত যে ধনী পরিবারগুলোর চার দেওয়ালের পেছনে নিয়মকানুন কতটা কঠোর হয় এবং সে সেখানে একটি তামাশা হয়ে থাকতে চাইছিল না। কিন্তু বিবেকের সিদ্ধান্ত অটল ছিল। তিনি বললেন যে তিনি পরিবারের কর্তা এবং তার বাড়িতে কার স্বাগত জানানো হবে আর কার হবে না তা ঠিক করার অধিকার কেবল তারই আছে। তিনি আরও বললেন যে যদি তিনি আজ তাকে ছেড়ে দেন, তবে তিনি নিজের সাথে কখনো চোখ মেলাতে পারবেন না। সন্ধ্যা নেমে আসছিল যখন বিবেক হাসপাতাল থেকে ডিসচার্জের প্রক্রিয়া সম্পন্ন করল। তিনি তার দলকে কঠোর নির্দেশ দিলেন যে মিডিয়ার যেন এ ব্যাপারে বিন্দুমাত্র আঁচ না লাগে। তিনি যখন নয়নাকে নিয়ে বাইরে বের হলেন, তখন হাসপাতালের করিডোরগুলো খালি করিয়ে দেওয়া হয়েছিল। নয়না, যে এখনও দুর্বল ছিল, হুইল চেয়ারে বসেছিল এবং বিবেক তার সাথে হাঁটছিল। এই দৃশ্যটি হাসপাতালের কর্মীদের কাছে কোনো সিনেমার দৃশ্যের মতো ছিল, কিন্তু তাদের দুজনের জন্য এটি একটি নতুন এবং কঠিন যাত্রার শুরু ছিল। নয়নার বুক জোরে জোরে কাঁপছিল। সে জানত না যে সে কোনো নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে নাকি কোনো নতুন ঝড়ের দিকে। বিবেক তাকে নিজের গাড়িতে বসালো এবং নিজেও তার পাশে বসল। গাড়ি চলতে শুরু করল এবং মুম্বাইয়ের রাস্তার আলোগুলো পেছনে ফেলে যেতে লাগল। গাড়ির ভিতর নীরবতা ছিল, কিন্তু এই নীরবতা আরামদায়ক নয়, বরং টান টান উত্তেজনার ছিল। নয়না বারবার নিজের আঙুল মোচড়াচ্ছিল। তার চিন্তা ছিল যে সামনে কি হবে। বিবেক জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণভাবে আগামী চ্যালেঞ্জগুলোর ওপর ছিল। তিনি জানতেন যে আসল লড়াই এবার শুরু হবে, যখন তারা ওয়ার্লিতে অবস্থিত তাদের পৈতৃক প্রাসাদ শান্তিমহলে পৌঁছাবে। সেখানে তার দাদি রাজমাতা সাবিত্রী দেবী তার পুরনো ঐতিহ্য এবং নীতিগুলোর সাথে তাদের জন্য অপেক্ষা করছিলেন। পথটি ধীরে ধীরে জনবহুল এলাকা ছাড়িয়ে সমুদ্র সৈকতের অভিজাত এলাকার দিকে মোড় নিল। ঠান্ডা হাওয়ার দমকা এবং সমুদ্রের ঢেবের শব্দ চারপাশে কিছুটা শান্ত করল। বিবেক প্রথমবার তার নীরবতা ভাঙল এবং নয়নাকে বলল যে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। যতদিন সে তার সাথে আছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এই আশ্বাস নয়নার কাছে একটি মলমের মতো ছিল, কিন্তু তার মনের ভয় পুরোপুরি দূর হয়নি। সে প্রথমবারের মতো অনুভব করল যে এই মানুষটি, যে দুনিয়ার কাছে পাথরের মতো, তার জন্য একটি দেওয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এটা কি ভালোবাসা ছিল? না, হয়তো এখনও নয়। এটি কেবল কর্তব্য ছিল, একটি বন্ধন যা সেই অজাত সন্তান তাদের দুজনের মাঝে বেঁধে দিয়েছিল। গাড়িটি একটি বিশাল লোহার গেটের সামনে থামল, যার উপর রাজকীয় প্রতীক আঁকা ছিল। গেটটি ধীরে ধীরে খুলল এবং গাড়ি একটি লম্বা ড্রাইভওয়ে পার হয়ে প্রধান ফটকের কাছে পৌঁছাল। সামনে সাদা মার্বেল দিয়ে তৈরি বিশাল হাভেলি দাঁড়িয়েছিল, যা তার মহিনায় কোনো দুর্গের চেয়ে কম ছিল না।
আলোয় ঝলমল করা সেই বাড়িটি বাইরে থেকে যতটা সুন্দর ছিল ভিতর থেকে ততটাই জটিল ছিল। চাকর বাকররা ছুটে এলো, কিন্তু বিবেক তাদের থামার ইশারা করল। সে নিজে নেমে নয়নার জন্য দরজা খুলল এবং তাকে বাইরে আসতে সাহায্য করল। সেই মখমলের কার্পেটের উপর পা রাখতেই নয়নার পা থমকে গেল। এটি সেই জগৎ ছিল যা সে কেবল ম্যাগাজিনে দেখত, এবং আজ সে এখানে এক অবাঞ্ছিত অতিথি হয়ে এসেছিল। প্রধান দরজায় পৌঁছে বিবেক থামল। সে নয়নার ভয় বুঝতে পারল এবং আলতো করে তার হাত ধরল। এই স্পর্শটি একটি নীরব প্রতিশ্রুতি ছিল যে তারা এই আগুনের নদী একসাথেই পার করবে। ভিতরের হলে বসা রাজমাতার ছবি এবং তার উপস্থিতির আভাস এখনই ভারী মনে হচ্ছিল। নয়না একটি দীর্ঘশ্বাস নিল, নিজের চোখের জল মুছল এবং নিজের মাথা উঁচু করল। সে এখন আর কেবল এক বেচারি মেয়ে ছিল না, সে এক মা ছিল যে নিজের সন্তানের অধিকারের জন্য এক নতুন জগতে পা রাখছিল। বিবেক দরজা ধাক্কা দিল এবং তারা দুজন একসাথে সেই সোনার খাঁচায় প্রবেশ করল, যেখান থেকে এখন ফেরার আর কোনো উপায় ছিল না। ওয়ার্লির সেই বিশাল রায়চৌধুরী হাভেলির মূল দরজা খুলতেই ভিতরের দৃশ্য দেখে নয়নার চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে ছাদ থেকে ঝুলতে থাকা স্ফটিকের বিশাল ঝাড়বাতি, যার আলো কোনো সূর্যের চেয়ে কম ছিল না, এবং দেওয়ালে লাগানো পূর্বপুরুষদের রাজকীয় তৈলচিত্র রায়চৌধুরী বংশের গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষ্য দিচ্ছিল। মখমলের কার্পেট, দামি ফুলদানি এবং বাতাসে ভাসতে থাকা চন্দনের মৃদু সুদাস, এসবই নয়নার কল্পনার বাইরে ছিল। সে অন্ধেরির যে সরু গলি এবং ছোট ফ্ল্যাট থেকে এসেছিল তার তুলনায় এটিকে বাড়ি নয়, বরং অন্য কোনো গ্রহের রাজপ্রাসাদ মনে হচ্ছিল। কিন্তু এই রাজকীয়তার মাঝে যে জিনিসটি সবচেয়ে বেশি ভয়ের ছিল তা হল সামনে হলের ঠিক মাঝখানে একটি রাজকীয় সোফায় বসা রাজমাতা সাবিত্রী দেবী। তার সাদা বেনারসি শাড়ি, গলায় পরা রুদ্রাক্ষের মোটা মালা এবং মুখের কঠোর শৃঙ্খলার রেখাসমূহ বলে দিচ্ছিল যে তিনি কেবল এই বাড়ির প্রবীণা নন, বরং এই সাম্রাজ্যের আসল শাসিকা। বিবেকের সাথে একজন গর্ভবতী, বেহাল এবং সাধারণ পোশাকে জড়ানো মেয়েকে হাভেলিতে প্রবেশ করতে দেখে সেখানে উপস্থিত ইউনিফর্ম পরা চাকরদের হাত থেকে কাজ পড়ে গেল। পুরো হল জুড়ে এক গভীর নীরবতা নেমে এলো, এতটাই গভীর যে কারো শ্বাস নেওয়ার শব্দও শোনা যেতে পারত। নয়নার মনে হল যেন সে কোনো আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে কোনো বিচার ছাড়াই তাকে দোষী সাব্যস্ত করা হয়ে গিয়েছে। তার হাত অজান্তেই বিবেকের শার্টের হাতা শক্ত করে আঁকড়ে ধরতে লাগল, যা তার ভয়ের স্পষ্ট ইঙ্গিত ছিল। সাবিত্রী দেবী তার রূপোর হাতলওয়ালা লাঠিটি মাটিতে ঠেকালেন এবং ধীরে ধীরে উঠলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি নয়নাকে ওপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করছিল, যেন তিনি কোনো বস্তুর গুণমান পরীক্ষা করছেন এবং তাকে বাতিল করার প্রস্তুতি নিচ্ছেন। সাবিত্রী দেবী বিবেকের দিকে তাকালেন এবং তার কঠোর গলা নীরবতা ছিন্ন করে দিল। তিনি জিজ্ঞেস করলেন যে এই তামাশা কি, এবং এই মেয়েটি কে যে এই অবস্থায় তাদের বাড়ির চৌকাঠ পেরোচ্ছে। বিবেক নয়নার হাত ছাড়ল না, বরং নিজের মুঠি আরও শক্ত করে নিল, যেন সে তার দাদি এবং পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সে নিজের দৃষ্টি না নামিয়ে সরাসরি এবং স্পষ্ট ভাষায় বলল যে এ হলো নয়না, এবং এ এখন থেকে এই বাড়িতেই থাকবে, কারণ সে তার অনাগত সন্তানের মা। এই বাক্যটি সেই শান্ত ঘরে কোনো বোমা বিস্ফোরণের চেয়ে কম ছিল না। সাবিত্রী দেবীর মুখ রাগে লাল হয়ে গেল, তার চোখে অবিশ্বাস এবং ঘৃণার ভাব একসঙ্গে উথলে উঠল। তিনি অবিলম্বে একে রায়চৌধুরী বংশের সম্মানের ওপর এক কুৎসিত এবং অমার্জনীয় কলঙ্ক হিসেবে আখ্যা দিলেন। দাদি চিৎকার করে বললেন যে রায়চৌধুরী বংশের উত্তরাধিকারী কি এখন রাস্তা থেকে তুলে আনা যে কোনো মেয়ের গর্ভ থেকে জন্ম নেবে? তিনি নয়নার দিকে আঙুল তুলে বললেন যে এমন মেয়েরা টাকা আর বিলাসবহুল জীবনের জন্য ধনী ছেলেদের ফাঁদে ফেলে। কাদাপোকা, লোভী এবং কুলক্ষীর মতো শব্দ তার মুখ থেকে আগুনের ফুলকির মতো বেরোচ্ছিল। বাড়ির অন্য মহিলারা যারা কোনায় দাঁড়িয়েছিল, যাদের মধ্যে বিবেকের ফুপু সুমনাও ছিল, তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল এবং তাচ্ছিল্য ভেড়া হাসি হাসতে লাগল। নয়নার মাথা লজ্জা এবং অপমানে নিচু হয়ে গেল। তার চোখ থেকে জল টপকে সেই দামি কার্পেটে পড়ছিল। তার মনে হল সে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। সে তো কেবল একটি খেলনা, যাকে ভাগ্য এদিক থেকে ওদিক ছুঁড়ে ফেলছে। তার নিজের বাবা মায়ের খোটার কথা মনে পড়ে গেল, এবং এখন এখানেও সেই একই অপমান তার জন্য অপেক্ষা করছিল।
নয়না সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, সে মাটিতে মিশে যেতে চাইছিল, কিন্তু বিবেক তাদের সামনে এক অভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। বিবেক তার গলার আওয়াজ চড়াল, যাতে পুরো হল কেঁপে উঠল। সে স্পষ্ট করে দিল যে এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি তার বাড়ি। সে দাদির চোখে চোখ রেখে বলল যে ঐতিহ্য মানুষের জন্য তৈরি হয়, মানুষ ঐতিহ্যের জন্য নয়। সে মনে করিয়ে দিল যে রায়চৌধুরী বংশ নিজের দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যায় না, এবং এই বাচ্চা তার রক্ত, তাই এর মাকে সম্মান দেওয়া তার কর্তব্য। সে সতর্ক করে দিল যে যদি কেউ নয়নাকে অপমান করে তবে তা তার অপমান বলে বিবেচিত হবে। বিবেকের এই রুদ্র রূপ দেখে বাড়ির সবাই ভয় পেয়ে গেল, কারণ তারা আজ পর্যন্ত তাকে রাজমাতার বিরুদ্ধে এভাবে কথা বলতে দেখেনি। তর্কের পর পরিবেশে যে উত্তেজনা রয়ে গিয়েছিল, বিবেক এক কাজের মেয়েকে ইশারা করল যেন সে নয়নাকে অতিথি কক্ষে নিয়ে যায়। তাকে যে ঘরটি দেওয়া হয়েছিল তা নয়নার গোটা পৈতৃক বাড়ির চেয়েও বড় ছিল। সেখানে রেশমি পর্দা, নরম গদি এবং সব ধরনের আরাম আয়োজনের ব্যবস্থা ছিল। কিন্তু নয়নার কাছে এটি কোনো সোনার খাঁচার চেয়ে কম ছিল না। কাজের মেয়েটি তাকে জলের গ্লাস দেওয়ার সময়ও তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে দেখছিল, যেন সে কোনো অস্পৃশ্য যাকে ছুলে জাত চলে যাবে। ঘরে একা হতেই নয়না বিছানার এক কোণে গুটিয়ে গেল এবং ডুকরে কেঁদে উঠল। তার নিজের বাবা মায়ের কথা মনে পড়ছিল, যারা তাকে ত্যাগ করেছিল, এবং এখন সে এমন এক বাড়িতে ছিল যেখানে তাকে ঘৃণার চোখে দেখা হচ্ছিল। এই প্রাসাদের সুখ তাকে যেন কামড়াচ্ছিল। রাতের খাবারের সময় একটি অভূতপূর্ব ঘটনা ঘটল। বিবেক নিজেই তার ঘরে এলো। তার হাতে রূপোর থালায় খাবার ছিল। এটি এমন একটি দৃশ্য ছিল যা কেউ কল্পনাও করেনি যে রায়চৌধুরী গ্রুপের মালিক, যার ইশারায় হাজার হাজার লোক কাজ করে, সেই কারোর জন্য খাবার নিয়ে আসবে। নয়না খেতে অস্বীকার করল, তার গলা বুঝে আসছিল এবং তার খিদের অনুভূতিই হচ্ছিল না। বিবেক তার পাশে বসে বলল যে নিজের জন্য না হলেও অন্তত সেই বাচ্চাটির জন্য তাকে খেতে হবে যে এই পুরো লড়াইয়ের কেন্দ্রবিন্দু। তার গলায় আজ কোনো আদেশ নয়, বরং এক অদ্ভুত আপন বোধ এবং চিন্তা ছিল। সে তাকে বোঝাল যে দুনিয়ার সাথে লড়তে শরীরে শক্তির প্রয়োজন হয় এবং খালি পেটে কোনো যুদ্ধই জেতা যায় না। বিবেক নিজের হাতে ভাঙা এক লোকমা খাবার নয়নার মুখের কাছে নিয়ে গেল। নয়না ভেজা চোখে তার দিকে তাকাল এবং অবশেষে মুখ খুলল। সেই মুহূর্তে নয়না সেই কঠোর এবং অহংকারী আবরণের পেছনে লুকিয়ে থাকা একজন সংবেদনশীল মানুষকে দেখতে পেল, যে নিজেরই বাধ্যবাধকতা এবং দায়িত্বের ভারে চাপা পড়েছিল। বিবেক কেবল তাকে খাবারই খাওয়াল না, বরং তার কপালে হাত রেখে জ্বরের পরীক্ষাও করল। এই স্পর্শটি সেই রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল যখন উদয়পুরে নয়না তার সেবা করেছিল। ভাগ্য তাদের ভূমিকা বদলে দিয়েছিল, কিন্তু যত্ন এবং সমর্পণের সেই অনুভূতি আজকেও একই ছিল। দুজনের মাঝে কোনো কথা হল না, কিন্তু সেই নীরবতায় এমন এক নতুন সম্পর্কের ভিত্তি তৈরি হচ্ছিল যা কেবল অনুগ্রহ বা দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল না। পরের কয়েকদিন এক উত্তেজনাপূর্ণ শান্তির মধ্যে কাটল। নয়না নিজের ঘর থেকে বেরোতে ভয় পেত, কিন্তু বাড়ির বড় বউ এবং বিবেকের ফুফু সুমনা এই কথাটি একেবারেই হজম করতে পারছিলেন না যে সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী এমন এক সাধারণ মেয়ের গর্ভ থেকে জন্ম নেবে। তিনি নয়নাকে নিচু দেখানোর জন্য এবং তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র রচনা করলেন। একদিন যখন বাড়িতে বিশেষ পূজার প্রস্তুতি চলছিল এবং পুরো পরিবার হলে জড়ো হয়েছিল, সুমনা ইচ্ছে করে নিজের দামি হীরার আংটিটি নয়নার ঘরে তার বালিশের নিচে লুকিয়ে রাখলেন। কিছুক্ষণ পর তিনি সারা বাড়িতে শোরগোল ফেলে দিলেন যে তার পৈতৃক আংটি চুরি হয়ে গিয়েছে। সন্দেহের তীর স্বাভাবিকভাবেই এবং পরিকল্পিত উপায়ে সরাসরি সেই বাইরের মেয়েটির দিকেই গেল। সাবিত্রী দেবী সাথে সাথে নয়নাকে নিচে ডাকলেন এবং সবার সামনে তাকে তল্লাশি করার আদেশ দিলেন। নয়না অবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে এবং তার ওপর এত বড় অপবাদ কেন দেওয়া হচ্ছে। চাকরদের তার ঘরে পাঠানো হলো এবং যখন তারা বালিশের নিচ থেকে আংটিটি বের করে আনল, তখন সুমনার মুখে এক কুটিল হাসি ফুটে উঠল এবং রাজমাতার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। সুমনা খোঁটা দিয়ে বললেন যে দারিদ্র মানুষকে কতটা নিচে নামাতে পারে এবং এই লোকেদের স্বভাবই হল চুরি করা। তাদের প্রাসাদে কেনই বা রাখা হোক না কেন। তিনি বললেন যে এই মেয়েটি কেবল চরিত্রহীনই নয়, বরং চোরও, এবং একে এখনই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। পুরো পরিবারের সামনে নয়নাকে চোর প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল। প্রতিটা চোখ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল। নয়না কাঁদছিল না,
বরং সে স্তব্ধ হয়ে গিয়েছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে মানুষ এত নিচে নামতে পারে। বিবেক, যে সদ্য অফিস থেকে ফিরেছিল, এই তামাশা দেখে রাগে ফেটে পড়ল। দাদি বললেন যে এখন তো প্রমাণও পাওয়া গিয়েছে, একে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও, এর আগে যে ও পুরো বাড়ি লুট করে নেয়। কিন্তু নয়না প্রথমবারের মতো নিজের চোখ তুলল। সে কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় গলায় রাজমাতার চোখের দিকে তাকিয়ে বলল যে সে চুরি করেনি। সে বলল যে সে গরিব ঠিকই, তার কাছে থাকার মতো ঘর নেই, কিন্তু সে নিজের আত্মসম্মান কখনো বিক্রি করেনি। তার চোখে এমন এক সততা এবং তেজ ছিল যাকে মিথ্যে প্রমাণ করা কঠিন ছিল। বিবেক আংটিটি হাতে নিল এবং তার ফুপু সুমনার দিকে তাকাল। সে নয়নাকে চিনত। সে জানত যে মেয়েটি সেই ঝোড়ো রাতে কিছু না চেয়েই তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে কখনো চোর হতে পারে না। সে একটি দীর্ঘ শ্বাস নিল এবং খুব শান্ত গলায় বলল যে এই সত্যের ফয়সালা এখনই হয়ে যাবে। সে মিথ্যে বলল যে নিরাপত্তার কারণে সে গতকালই নয়নার ঘরের বাইরে এবং করিডরে গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে এবং ফুটেজেই পরিষ্কার হয়ে যাবে যে ঘরে কে গিয়েছিল। এই কথা শুনতেই সুমনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঘামের ফোঁটা তার কপালে জলজল করতে লাগল। যদিও সেখানে কোনো ক্যামেরা ছিল না, কিন্তু বিবেকের এই মানসিক চাল কাজ করে গেল। সুমনা ঘাবড়ে গিয়ে সাফাই দিতে লাগলেন যে হয়তো তিনি ঘর দেখতে যাওয়ার সময় ভুল করে ওখানেই রেখে দিয়েছিলেন। বিবেক সাথে সাথেই তার চুড়ি ধরে ফেলল এবং সবার সামনে তার মুখোশ খুলে দিল। সে কঠোর ভাষায় বলল যে একজন গর্ভবতী মেয়ে যে আগে থেকেই সমাজ এবং পরিবার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাকে আরও অত্যাচার করা কাপুরুষতার পরিচয়। সে তার দাদি এবং ফুফুকে বলল যে তারা যদি নয়নাকে সম্মান করতে না পারেন, তবে অন্তত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করুন। সে সবার সামনে ঘোষণা করল যে নয়না এই বাড়ির অতিথি নয়, বরং ভবিষ্যৎ, এবং তার সম্মান এখন রায়চৌধুরী পরিবারের সম্মান। যদি কেউ পুনরায় তাকে কাঁদানোর চেষ্টা করে, তবে তাকে বিবেক রায়চৌধুরীর সবচেয়ে ভয়ঙ্কর রূপের মুখোমুখি হতে হবে। এটি কোনো সতর্কতা ছিল না, এটি একটি সিদ্ধান্ত ছিল। এই ঘটনা বাড়ির সমীকরণ পুরোপুরি বদলে দিল। সাবিত্রী দেবী চুপ হয়ে গেলেন। যদিও তার রাগ কমেনি, কিন্তু তিনি বিবেকের মেজাজ বুঝে গিয়েছিলেন যে সে এখন আর পিছু হটার পাত্র নয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, নয়না বিবেকের কাছে গেল। তার চোখ জলে ছলছল করছিল। সে ধীর গলায় তাকে ধন্যবাদ জানালো, কেবল রক্ষা করার জন্য নয়, বরং তার ওপর বিশ্বাস করার জন্য। বিবেক তার দিকে তাকালো। তার চোখে এখন আর সেই অজানা বিপদ বা অপরিচিত ভাব ছিল না। সে বলল যে ধন্যবাদের প্রয়োজন নেই, সেই কেবল সত্যের সাথ দিয়েছে। কিন্তু সেই রাতে দুজনের মাঝখানের নীরবতা অনেক কিছু বলেছিল এবং শোনা গিয়েছিল। নয়না অনুভব করল যে এই মানুষটি বাইরে থেকে যতটা কঠোর, ভিতর থেকে ততটাই ন্যায়পরায়ণ। যেমন যেমন সময় কাটতে থাকল, নয়নার গর্ভ বড় হতে লাগল, আর তার সাথেই ঘরের পরিবেশেও পরিবর্তন আসতে শুরু করল। যদিও ঠাকুমা এখনও তার সাথে কথা বলতেন না এবং নিজের পূজাপাঠে ব্যস্ত থাকতেন, কিন্তু বিবেক পুরোপুরি বদলে গিয়েছিল। সে ঠিক সময়ে বাড়ি আসত, ডাক্তারের প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে তার সাথে যেত এবং নিশ্চিত করত যে নয়না নিজের ওষুধ এবং পুষ্টি ঠিকমতো নিচ্ছে কিনা। কখনো কখনো গভীর রাতে সে তাকে ভালো বই পড়ে শোনাত, যাতে বাচ্চার ওপর ভালো প্রভাব পড়ে। এটি সেই খুনি সিইও বিবেক ছিল না যাকে দুনিয়া জানত। এটি একজন বাবা ছিল যে নিজের বাচ্চার আগমনের অধীর আগ্রহে অপেক্ষা করছিল, এবং একজন স্বামী ছিল যে 7 পাক না ঘুরেও নিজের ধর্ম পালন করছিল। নয়না এখন এই সোনার খাঁচায় নিজেকে বন্দী মনে করত না, বরং এর মধ্যে সে একটি সুরক্ষা কবচ দেখতে পাচ্ছিল। সে দেখত যে কিভাবে বিবেক নিজের ক্লান্তি লুকিয়ে তার হাসির জন্য চেষ্টা করত। ধীরে ধীরে সম্মান এবং কৃতজ্ঞতার জায়গা একটি কোমল অনুভূতি নিয়ে নিল। সে এখন বিবেকের আশার অপেক্ষা করত, তার পছন্দের খাবার বানানোর চেষ্টা করত। কিন্তু নিয়তি এখনও নিজের শেষ চাল চালেনি। বাচ্চার জন্মের সময় কাছে আসছিল এবং গ্রহের নক্ষত্র বলছিল যে আরও একটি বড় তুফান আসতে চলেছে, যা কেবল তাদের সম্পর্ককেই নয়, বরং জীবন ও মৃত্যুর মাঝখানের ভারসাম্যকেও নাড়িয়ে দেবে। কর্মের চক্র এখন নিজের শেষ পর্যায়ে পৌঁছাতে চলেছিল, যেখানে পুরনো হিসাব চুকানো বাকি ছিল। রায়চৌধুরী হাবেলির বাইরে আরও একবার বর্ষার বৃষ্টি দস্তক দিয়েছিল। ঠিক তেমনই প্রবল বৃষ্টি যেমন সেই অভিশপ্ত রাতে হয়েছিল, যখন নয়নাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকের রাতের বাতাসে সেই তিক্ততা ছিল না, বরং একটি নতুন শুরুর সংকেত ছিল। যদিও ভেতরের পরিবেশ অত্যন্ত উদ্বেগজনক ছিল। নয়না প্রসব বেদনায় ছটপট করছিল এবং তার কষ্ট পুরো ঘরের দেওয়ালগুলোকে নাড়িয়ে দিচ্ছিল।
বিবেক, যে ব্যবসার দুনিয়ায় বড় বড় সংকটের মুখোমুখি চোখের পলক না ফেলে করত, আজ ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে নয়নার হাত ধরে অ্যাম্বুলেন্সে বসেছিল এবং তার চোখে সেই ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল, যা প্রিয় কাউকে হারিয়ে ফেলার খেয়াল থেকে জন্ম নেয়। নয়নার মুখ ঘামে ভিজে গিয়েছিল, তার শ্বাস আটকে আসছিল এবং সে বারবার বিবেকের নাম ধরে ডাকছিল, যেন ওই তার একমাত্র ভরসা। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতি জ্বলছিল, যা বিবেকের হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল। বারান্দায় নিস্তব্ধতা ছিল, কেবল বিবেকের জুতোর আওয়াজ শোনা যাচ্ছিল, যা সে অস্থিরতায় এদিক ওদিক হাঁটার সময় করছিল। রাজমাতা সাবিত্রী দেবীও সেখানে উপস্থিত ছিলেন। তার হাতে জপমালা ছিল এবং ঠোঁটে ক্রমাগত প্রার্থনা ছিল। প্রথমবার তার মুখে নিজের বংশের চিন্তার সাথে সাথে সেই মেয়েটির জন্যও এক অদ্ভুত চিন্তা দেখা দিচ্ছিল, যে তাদের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছিল। সময় যেন থমকে গিয়েছিল। প্রতিটি মুহূর্ত এক একটি যুগের মতো মনে হচ্ছিল। বিবেকের হঠাৎ নিজের ঠাকুমার বলা কথাগুলো মনে পড়ছিল, কিন্তু আজ সেই কথাগুলোর কোনো মূল্য ছিল না। আজ কেবল জীবন ও মৃত্যুর লড়াই সত্য ছিল, আর সেই ঈশ্বরের কাছে কেবল নয়না এবং বাচ্চার সুস্থতার ভিক্ষা চাইছিল। অনেকক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং ডাক্তারের মুখে একটি ক্লান্ত কিন্তু সন্তোষজনক হাসি ছিল, যা বিবেকের ভেঙে পড়া সাহসকে সামলে নিল। ডাক্তার জানালেন যে অভিনন্দন, তারা পুত্ররত্ন লাভ করেছেন এবং মা ও বাচ্চা দুজনেই বিপদমুক্ত। এটি শোনার সাথে সাথেই বিবেকের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। সেই খুশি, যা শব্দে প্রকাশ করা যায় না, আজ তার চোখ দিয়ে বইছিল। সাবিত্রী দেবীও স্বস্তির শ্বাস নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। সেই কঠোর অনুশাসনের মহিলা, যিনি আবেগ প্রকাশকে দুর্বলতা মনে করতেন, আজ নিজের নাতির খুশিতে এবং নতুন অতিথির আগমনের খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। নার্স যখন ছোট্ট বাচ্চাকে বাইরে এনে বিবেকের কোলে দিলেন, তখন সেই মুহূর্তটি বিবেকের পুরো পৃথিবী বদলে দিল। সেই ছোট্ট প্রাণ, যে তার আঙুল নিজের মুঠোয় শক্ত করে ধরেছিল, সে বিবেককে বাবা হওয়ার আসল মানে বুঝিয়ে দিল। বাচ্চাকে দেখেই সাবিত্রী দেবীর হৃদয় গলে গেল, কারণ সেই ছোট্ট শিশুর চোখে তিনি নিজের পরলোকগত ছেলে এবং বিবেকের বাবার ঝলক দেখতে পেলেন। রক্তের সম্পর্কের এই টান তার সমস্ত অহংকার এবং পূর্ব সংস্কারের ওপর ভারী হয়ে পড়ল। তিনি ধীরে ধীরে কামরায় প্রবেশ করলেন, যেখানে নয়না তখনও অচেতন অবস্থা থেকে জাগছিল। সাবিত্রী দেবী এগিয়ে গিয়ে প্রথমবার নয়নার মাথায় স্নেহের হাত রাখলেন। এই স্পর্শ কোনো আনুষ্ঠানিক আশীর্বাদ ছিল না, বরং একটি স্বীকৃতি ছিল। তিনি অনুভব করলেন যে এই মেয়েটি, যাকে তিনি কাদার ফুল বলে অবজ্ঞা করেছিলেন, আসলে সেই তাদের ঘরের নিভে যাওয়া প্রদীপকে আবার উজ্জ্বল করেছে। তিনি মনে মনে নয়নার কাছে ক্ষমা চাইলেন, কারণ তার পুরনো চিন্তাভাবনা তাকে মনুষ্যত্ব থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আজ একটি নতুন প্রাণের আগমনে পুরনো ঘৃণার দেওয়াল ধসে গিয়েছিল। পরের কয়েক সপ্তাহে রায়চৌধুরী হাভেলির পরিবেশ উৎসবে বদলে গেল। বাচ্চার নামকরণ সংস্কারের প্রস্তুতি ধুমধাম করে চলছিল এবং পুরো ঘর ফুল ও আলো দিয়ে সাজানো হয়েছিল। শহরের বড় বড় মানুষ, যারা একসময় আড়ালে কথা বলতো, আজ অভিনন্দন জানানোর জন্য লাইনে দাঁড়িয়েছিল। এরই মধ্যে গেটে এমন একটি চাঞ্চল্য তৈরি হল, যা পুরনো ক্ষতকে আবার খুঁচিয়ে দিল। অরুণ এবং মেহা শর্মা, নয়নার বাবা মা, সেখানে দাঁড়িয়েছিলেন। তারা নিজেদের সাধারণ পোশাকে সংকুচিত হয়েছিলেন এবং তাদের চোখে একটি অদ্ভুত লোভ ও অনুতাপের মিশ্রণ ছিল। সম্ভবত খবরের কাগজে রায়চৌধুরী পরিবারের উত্তরাধিকারীর খবর পড়ে তাদের নিজেদের মেয়ের কথা মনে পড়েছিল, অথবা তাদের মনে হয়েছিল যে এখন তাদের মেয়ে কোটিপতি হয়ে গেছে, তাই সম্পর্ক ঠিক করে নেওয়া দরকার। 25 বিবেক যখন তাদের দেখল, তখন তার মুখ কঠোর হয়ে গেল। সে ভোলেনি যে কিভাবে এই মানুষগুলো একটি তুফানি রাতে নিজেদের অন্তঃসত্ত্বা মেয়েকে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়েছিল। অরুণ শর্মা এগিয়ে গিয়ে বিবেককে জড়িয়ে ধরার চেষ্টা করলেন এবং বললেন যে তারা তাদের মেয়ে এবং নাতিকে দেখতে এসেছেন। অবশেষে রক্তের সম্পর্ক তো রক্তের সম্পর্কই হয়। তাদের এই ভণ্ডামি দেখে নয়না, যে এখন কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল, শিউরে উঠল। সে নিজের অতীতের সেই প্রেতাত্মাদের দেখে ভীত ছিল, যারা তার আত্মাকে প্রতারিত করেছিল। কিন্তু আজ সে একা ছিল না। বিবেক তাদের এবং নয়নার মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে অত্যন্ত শান্ত কিন্তু পড়া ভাষায় বলল যে সম্পর্ক রক্ত দিয়ে নয়, বরং পালন করার মাধ্যমে তৈরি হয়।
আর তারা সেই সম্পর্ক সেই রাতেই ভেঙে দিয়েছিলেন যখন তারা নিজেদের মিথ্যা সম্মানের জন্য নিজেদের মেয়ের বলি দিয়েছিলেন। অরুণ শর্মা সাফাই দেওয়ার চেষ্টা করলেন যে সেটি সমাজের চাপ ছিল এবং একজন বাবা হওয়ার খাতিরে তিনি বাধ্য ছিলেন। তিনি বললেন যে এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে তখন পুরনো কথা ভুলে নতুন করে শুরু করা উচিত। বিবেক তিক্ত হাসির সাথে জবাব দিল যে এই সব কিছু নিজে নিজে ঠিক হয়নি, এটি নয়নার লড়াই এবং সহনশীলতা ঠিক করেছে। সে তাদের মনে করিয়ে দিল যে যখন নয়নার তাদের সবথেকে বেশি প্রয়োজন ছিল তখন তারা সমাজের পরোয়া করছিলেন, আর আজ যখন সে সুরক্ষিত এবং সম্পন্ন তখন তাদের বাবা হওয়ার দায়িত্ব মনে পড়ছে। বিবেক পরিষ্কার করে দিল যে রায়চৌধুরী হাভেলিতে ভণ্ডামির কোনো জায়গা নেই। সে বলল যে এটি নয়নার মহত্ব হবে যদি সে তাদের ক্ষমা করে দেয়, কিন্তু রায়চৌধুরী পরিবারের জন্য তারা কেবলই অপরিচিত যারা একসময় মনুষ্যত্বকে হত্যা করেছিল। নয়না এগিয়ে গিয়ে তার বাবা মায়ের চোখের দিকে তাকাল। সেখানে সে এখন আর সেই ভয় দেখতে পেল না যা একসময় তাকে নীরব রাখত। সে অত্যন্ত সংযলের সাথে বলল যে সে তাদের ঘৃণা করে না, কারণ ঘৃণা করার জন্য হৃদয়ে কারো জন্য জায়গা থাকতে হয়, আর তার হৃদয় এখন তাদের জন্য কোনো জায়গা বেঁচে নেই। সে বলল যে সে তাদের ক্ষমা করে দিয়েছে, কারণ সে নিজের ছেলেকে ঘৃণার উত্তরাধিকার দিতে চায় না। কিন্তু এখন সে তাদের মেয়ে নয়, বরং রায়চৌধুরী খানদানের বউ এবং এই বাচ্চার মা। তার এই নতুন রূপ দেখে মেঘা শর্মা কেঁদে ফেললেন। তাদের নিজের মমতার হারের কথা অনুভব হল। অরুণ শর্মার মাথা অপমানে ঝুঁকে গেল, কারণ তিনি বুঝতে পারছিলেন যে তিনি হীরাকে পাথর মনে করে ফেলে দিয়েছিলেন এবং এখন সেই হীরা অন্য কারো মুকুটের শোভা হয়ে দাঁড়িয়ে আছে। বাবা মা চলে যাওয়ার পর নামকরণ সংস্কারের আচার শুরু হল। পণ্ডিত মশাই মন্ত্র উচ্চারণ করলেন এবং পরিবেশ পবিত্র হয়ে গেল। বাচ্চার নাম আরিয়ান রাখা হল, যার অর্থ হল যোদ্ধা, কারণ সে নিজের মায়ের গর্ভ থেকেই দুনিয়ার সাথে লড়াই করে এসেছে। সাবিত্রী দেবী নিজে তার সবথেকে মূল্যবান বংশপরম্পরার সোনার চেন বাচ্চার গলায় পরিয়ে দিলেন, যা এই কথার প্রতীক ছিল যে তিনি নয়নাকে পূর্ণরূপে গ্রহণ করে নিয়েছেন। সুমনা পিসিও এখন কুনায় দাঁড়িয়েছিলেন। তার ষড়যন্ত্র বিফল হয়ে গিয়েছিল এবং বিবেকের রুদ্রমূর্তি তাকে চিরকালের জন্য শান্ত করে দিয়েছিল। এই জয় কেবল নয়নার ছিল না, বরং সত্য এবং ধৈর্যের ছিল, যা মিথ্যা ও ষড়যন্ত্রকে পরাজিত করেছিল। অনুষ্ঠানের শেষে বিবেক নয়নাকে নিয়ে ঘরের মন্দিরে গেল, ভগবান হনুমানের মূর্তির সামনে, যেখানে একসময় নয়না এক অপরিচিত হিসেবে আশ্রয় নিয়েছিল। আজ সে এই ঘরের লক্ষ্মী হয়ে দাঁড়িয়ে আছে। বিবেক সিঁদুরের কৌটো তুলল এবং নয়নার দিকে তাকাল। সে বলল যে আমাদের সম্পর্ক একটি চুক্তি এবং দায়িত্ব দিয়ে শুরু হয়েছিল, কিন্তু গত কয়েক মাসে আমি জানলাম যে তুমি কেবল এই বাচ্চার মা নও, বরং আমার শক্তি। সে বলল যে সে তাকে স্ত্রীর মর্যাদা সমাজকে দেখানোর জন্য নয়, বরং নিজের মন থেকে দিতে চায়। বিবেক জিজ্ঞেস করল যে সে কি তার সাথে জীবনের প্রতিটি সুখ দুঃখে অংশীদার হবে। নয়নার চোখে জল ছিল, কিন্তু এটি খুশির জল। সে কখনো ভাবেনি যে যে মানুষটিকে সে এত ভয় পেত সেই একদিন তার সবথেকে বড় রক্ষক এবং প্রেমিক হয়ে যাবে। সে মাথা নিচু করে নিজের সম্মতি দিল। বিবেক তার কপালে সিঁদুর পরিয়ে দিল এবং সেই লাল রং তার অতীতের সমস্ত অপমান ও দুঃখকে ঢেকে দিল। এই সিঁদুর কেবল এক সোহাগের চিহ্ন ছিল না, বরং এটি সেই সম্মানের প্রতীক ছিল যা সে তার লড়াইয়ের বদলে পেয়েছে। সে অনুভব করল যে ঈশ্বরের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। তার কর্ম তাকে সেই নরক থেকে বের করে স্বর্গে এনে দাঁড় করিয়ে দিয়েছিল, আর যারা তার খারাপ চেয়েছিল তারা নিজেদেরই অনুতাপের আগুনে জ্বলছিল। বাইরে বৃষ্টি এখন থেমে গিয়েছিল এবং মেঘের আড়াল থেকে সূর্যের আলো বেরিয়ে আসছিল। এই আবহাওয়ার পরিবর্তন নয়নার জীবনের প্রতিফলন ছিল। সে নিজের ছেলে আরিয়ানকে কোলে তুলে নিল এবং বিবেকের কাঁধে মাথা রাখল। সে জানত যে জীবনের আসল পরীক্ষা কখনো শেষ হয় না, কিন্তু এখন তার ভয় ছিল না, কারণ তার হাত ধরার মতো কেউ ছিল। সে শিখল যে কর্মের চক্র সব সময় ঘোরে। মন্দ কিছু সময়ের জন্য জিততে পারে, কিন্তু শেষে জয় সততা এবং ধৈর্যেরই হয়। অন্ধেরির সেই সরু গলি থেকে ওয়ার্লির এই প্রাসাদ পর্যন্ত সফর কেবল দূরত্বের ছিল না, বরং একটি আত্মার শুদ্ধিকরণ এবং প্রেম প্রাপ্তির সফর ছিল। আর এইভাবে একটি না বলা কাহিনী, যা চোখের জল দিয়ে শুরু হয়েছিল, একটি হাসি এবং আশার সাথে পূর্ণ হল।